You are watching the Bengal Fusion Social Network. লিভ ইন রিলেশনশিপ এই যে ব্যাপারটা সেটা লেজিসলেশনের থ্রু দিয়ে কিন্তু ভারতবর্ষে আইন হিসেবে আসেন। সুপ্রিম কোর্টের ডিসিশনের থ্রু দিয়েই কিন্তু আমরা এই একটা ওয়েস্টার্ন কনসেপ্ট আমাদের দেশে আইন হিসেবে আমরা ব্যবহার করছি। লিভ ইন রিলেশনশিপে যারা আছেন তারা আদৌ কি তাদের সেই সম্পর্কটাকে লিভ ইন, যেটা সুপ্রিম কোর্ট বলতে চাইছে, রিলেশনশিপের মধ্যে পড়ছে কিনা, তার কিন্তু একটা টেস্ট আছে। সেই টেস্টটা হচ্ছে যে একটা মানুষ সে বিয়ে করতে গেলে তার যা যা কমপ্লায়েন্স লাগে, সে ফর এক্সাম্পল তার দে শুড নট বি হ্যাভিং আ স্পাউস লিভিং, ঠিক আছে, তার হাজবেন্ড যদি থাকে, সে যদি অন্য একটা লোকের সঙ্গে আরেক জায়গায় থাকে, সেই সম্পর্কটাকে কিন্তু আমরা লিভ ইন রিলেশনশিপ বলতে পারি না। সে হয়তো মডার্ন আইন অনুযায়ী কোনো ইলিগাল কাজ করছে না, কিন্তু সে ওই যে নতুন সম্পর্কের মধ্যে সে গেল, সেটা লোকও হতে পারে, সে মেয়েও হতে পারে, যেই হোক না কেন, তার যদি একটা এক্সিস্টিং ম্যারেজ সাবসিস্ট করে, সে অন্য একটা পার্টিকুলার জায়গায় গিয়ে অন্য কারোর সঙ্গে যদি থাকে, সেই সম্পর্কটাকে আমরা কখনোই লিভ ইন রিলেশনশিপের এই যে আইনি স্বীকৃতি দিতে পারছি না। এটা টু সাম এক্সটেন্ট আপনারা বলতে পারেন যে ডিমড ম্যারেজ, মানে এই যে লিভ ইন রিলেশনশিপের যে ব্যাপারটা, সেটা আরেক অর্থে বলা যেতে পারে যে এই সোশ্যাল যে বা এই যে ধরুন রিটেন যে একটা সাইনিং অফ ম্যারিটাল রিলেশনশিপ, সেটা হচ্ছে না, মানে ফর্মাল পার্টটা মিসিং থাকছে, কিন্তু বাকি সব পার্টটা থাকছে। এখানে আরেকটা জিনিসও জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে যদি কেউ দাবি করে যে আমরা লিভ ইন রিলেশনশিপে আছি, তাকে এটা প্রমাণ করতে হবে যে তারা অন্যান্য হাজবেন্ড ওয়াইফের মতন তারা থাকছেন এবং সোসাইটিতেও বিভিন্ন জায়গায় তারা রিপ্রেজেন্ট করছেন একে অপরকে যে তারা পার্টনার্স এবং তারা লিভ ইন রিলেশনশিপে রয়েছে। এই অ্যাসপেক্টস গুলো থাকলে তবেই আমরা লিভ ইন রিলেশনশিপের আইনি আওতার মধ্যে পড়ে যাই। সেই ক্ষেত্রে তাদের যদি কোনো সন্তানাদি আসে, তখন তারা নিজেরাই তখন ফাদার এবং মাদার হিসেবে স্বীকৃতি পায়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যে আমি একটু আগেও আলোচনার মধ্যে বলছিলাম যে এটাকে ডিমড ম্যারেজ হিসেবে দেখা হয়, শুধু ফর্মাল পার্টটা থাকছে না। ফর্মাল পার্ট কি, যেটা সোশ্যাল ম্যারেজ যেটাকে আমরা বলি, বা অনেক সময় যে রেজিস্ট্রি করে বিবাহ করা, সেই জায়গাটাকে আমরা বলি, তো এই জায়গাটা থাকছে, কিন্তু বাকি সবকিছু যেহেতু এক থাকছে, তাকে ডিমড ম্যারেজ হিসেবে ধরা হচ্ছে। এবং সেটা অফকোর্স মানে আজকেই তারা থাকতে শুরু করলো, কালকেই তারা ডিভোর্স চাইতে গেল বা তারা অন্য কিছু করতে গেল, সেটা না, বা মানে মেনটেনেন্স চাইতে গেলে সেটা হবে না। একটা কনসিডারেবল পিরিয়ড অফ টাইম তারা একসাথে থাকছে লিভ ইন হিসেবে, তখনই তাকে লিভ ইন রিলেশনশিপে রাখতে দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখি, as soon as it is considered to be a মানে লিভ ইন রিলেশনশিপ, all the laws that guides marriage per se, say for example maintenance, say for example domestic violence, সবকিছু কিন্তু তাদের মধ্যে চলে আসছে। যেরকম একটা বিবাহিত সম্পর্কের মধ্যে হাজবেন্ড এবং ওয়াইফের যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং কন্ডিশনস এবং কনসিডারেশনস গুলো থাকে, ঠিক সেরকম ভাবেই লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রেও সেরকম ভাবেই সুরক্ষিত হয়। ফর এক্সাম্পল, আমাদের দেশে মহিলাদের সেই যে স্বীকৃতি, সেই ব্যাপারটা কিন্তু একটু কমই আছে, যদিও সেটা ওয়েস্ট বেঙ্গল এবং আসামের ক্ষেত্রে আপনারা অতটা বুঝতে পারবেন না। অন্যান্য স্টেটে, মানে আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে স্পেশালি, ব্রডলি স্পিকিং, আমরা দেখতে পাই যে দায়ভাগা এবং মিতাক্ষরা, এই দুটো ডিভিশন রয়েছে। মিতাক্ষরার ক্ষেত্রে যে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, জয়েন্ট হিন্দু ফ্যামিলি সিস্টেম, সেখানে কিন্তু মেয়েদের কোনো জায়গা আক্ষরিক অর্থে ছিল না। আবার বলে রাখি, সেই সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে কিন্তু আমরা দেখতে পাই যে মহিলারাও
কিন্তু তাদের সম্পত্তির ক্ষেত্রে মানে পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে একটা জায়গা পাচ্ছে। এখানে আবার বলে রাখি, বেঙ্গল বলুন, আসাম বলুন, এখানে বরাবরই মহিলাদের কিন্তু একটা অধিকার, সমান অধিকারের একটা জায়গা অনেক ওপেনলি আমরা বরাবরই দেখে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে সে ফর এক্সাম্পল যদি হাজবেন্ড কোনো সম্পত্তি কেনেন, ধরে নেওয়া হয় যে ওয়াইফ যদি সেখানে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন নাও করে থাকে, উনিও কিন্তু সেই প্রপার্টির শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে এবং সেই সম্পত্তি তার অধিকারটা থাকছে। এর কারণ হচ্ছে যে এটা তো একটা সংসার, এটা তো একটা দুজনের মিলিত প্রচেষ্টা। তো সেখানে হাজবেন্ড একাই সবকিছু করে ফেললো তাহলে তো হয় না। তো সেই জন্য যে মহিলাদের যে প্রপার্টির যে সুরক্ষা সেটা কিন্তু তার থাকছে। তাহলে বৈবাহিক ক্ষেত্রেও যেরকম আমরা দেখতে পাই যেসব আইনগুলো রয়েছে যেগুলো প্রোটেক্ট করছে উইমেনকে, স্পেশালি উইথ রিগার্ড টু প্রপার্টি, বোথ ম্যাট্রিমোনিয়াল and like other properties that comes from the parental areas, বা সাবসিকুয়েন্টলি যেগুলো ইভলভ বা অ্যাকোয়ার্ড হচ্ছে সেগুলোর ক্ষেত্রে, লিভ ইনের ক্ষেত্রেও যা আইন সেটা ম্যারেজের ক্ষেত্রে টু গ্রেট এক্সটেন্ট একই আইন আমরা দেখতে পাই। লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে আমরা ফর্মাল পার্টটা থাকে না। ম্যারেজে যেরকম একটা ফর্মাল পার্ট থাকে, সেটা রেজিস্ট্রি করেই বিয়ে হোক, সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হোক, যেটা মানে পার্সোনাল ল হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা অন্যান্য রিলিজন হলো অন্যান্য রিলিজনের যে আলাদা পার্সোনাল আইন আছে, সেখানে রেজিস্ট্রেশনের একটা যে ইম্পর্টেন্স আছে বা কালচারাল যে অ্যাসপেক্টটা রয়েছে, সেইটা লিভ ইন রিলেশনশিপের মধ্যে নেই। এটাই হচ্ছে প্রাইমারি ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে যে এই ফর্মাল জিনিসটা হলে অটোমেটিক্যালি সে বিবাহিত বলে পরের দিন থেকেই সে বিবাহিত, এরকম একটা ব্যাপার। কিন্তু লিভ ইন রিলেশনশিপে একদিনে হয় না, একটা পার্টিকুলার ফেজ অফ টাইমের পরে সেটাকে ধরা যেতে পারে বা ধরা হয়, অফকোর্স ইট ডিপেন্ডস অন দ্য ফ্যাক্টস এন্ড সার্কামস্টান্সেস অফ দ্য কেস, যে দে ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ লিভ ইন কাপল। লিভ ইন রিলেশনশিপে যারা রয়েছেন তাদের কিন্তু মেজরিটির অবজেক্টিভ থাকে একটা পরের দিকে একটা সোশ্যাল ম্যারেজ করে আমরা তাদের মানে উই আর ম্যারিড নাও, এরকম একটা ব্যাপারে চলে আসা। তো আলটিমেট অবজেক্টিভ হচ্ছে ম্যারেজ, কিন্তু বিকজ অফ ভেরিয়াস কমপ্লিকেশনস একটা হঠাৎ করে একটা মানুষকে মানে মানুষের জন্য নিজের লিগাল কমপ্লিকেশনস একটা সিনারিও অ্যারাইজ করতে পারে, সেটাকে অ্যাভয়েড করার জন্য অনেকেই আমরা দেখি এখন দে গোইং টু লিভ ইন রিলেশনশিপ সর্ট অফ আ থিং, এবং তারপরে আমরা দেখতে পাই ইফ ইট ওয়ার্কস আউট তারা তখন তাদের সোশ্যাল বা ফর্মাল অ্যাসপেক্টটাকেও কমপ্লাই করে they are now happily married. এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে, এটার একটা জেনারেল উত্তর আপনাকে দিচ্ছি আমি। জেনারেল উত্তরটা হচ্ছে যে কোনো সন্তান জন্মাচ্ছে এই মুহূর্তে ইললেজিটিমেট চাইল্ড বলে আর অন্য কোনো কিছু নেই। অল চাইল্ড যেই জন্মাচ্ছে সেই হচ্ছে লেজিটিমেট চাইল্ড। তো একটা বাচ্চা বা শিশু জন্মানোর সাথে সাথে তাকে ডিসক্রিমিনেশন ফেস করতে হবে এবং আইন সেটাকে অ্যালাউ করবে, আজকের দিনে সেটা কিন্তু একদমই নয়। তাহলে সেটা লিভ ইন রিলেশনশিপ থেকেই হোক বা লিভ ইন নয়, হয়তো তার অলরেডি এক্সিস্টিং ম্যারেজ রয়েছে, তারপরেও সে একটা সম্পর্কের মধ্যে থেকে তার একটা সন্তান হয়েছে, all kids that's born, all child that is born, they're all legitimate. বা একটা বৈবাহিক সম্পর্ক থেকেও একটা বাচ্চা এলো, তো বাচ্চাকে সবসময় আইন প্রোটেক্ট করছে এবং নো চাইল্ড ইজ ইললেজিটিমেট চাইল্ড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লিভ ইন রিলেশনশিপে থাকার পরে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বনিবনা না হবার জন্য বা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্বের জন্য একটা কনফ্লিক্ট অ্যারাইজ করছে। কেউ বলছে যে আমি তো লিভ ইন রিলেশনশিপে ছিলাম, আমার কোনো আইনি দায়বদ্ধতা নেই এই সম্পর্কের ক্ষেত্রে, আমি যে কোনো মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে পারি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেই জন্য বিফোর you move into a live-in relationship with anybody, it's important that you take the decision with consent, informed consent. নিজের থেকে ডিসিশন নিয়ে, কারণ এটা তো সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক, যে আপনি কার সঙ্গে থাকবেন, কিভাবে থাকবেন, কি
স্বীকৃতি নিয়ে থাকবে, সেই জন্য বিবেচনা করে যে কোনো পদক্ষেপ নেবে।